দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার। সাথে আছি আমি শাফরিন জেবিন, আর আজকে আমার সাথে আছেন দুজন অতিথি, একজন অভিনয়ের মানুষ আরেকজন গানের মানুষ। আছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল এবং সঙ্গীত পরিচালক লাবিব কামাল গৌরব। দুজনকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। ওকে, আর সঙ্গীতের মানুষ যখন সাথে আছে, আয়োজনের শুরুটা যদি গানের সাথে হয় না, তাহলে পুরো আড্ডাটাও জমে যাবে, দর্শকও দারুণ উপভোগ করবে। প্লিজ। আমি তো এমনি লালনের গান করি, তো এই ছবিতে যে মানে বেশ কিছু গান ব্যবহৃত হয়েছে, ওর মধ্যে একটি গান করছি। হ্যাঁ, একটা সিনেমার কারণে আসলে সবাই এক হয়েছি, বাট এই গল্পটা করব, বাট আগে একটু গান শুনে নেই। এবং সাথে কি দোয়েলের কণ্ঠ একটু মিলবে? আমি চেষ্টা করে দেখব। গৌরবের পাশে গান গাওয়াটা রীতিমতো, কিন্তু আমি চেষ্টা করব। ওকে। সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তানা জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তানা জাত গেল বলে একই আজব কারখানা, জাত গেল বলে। এই যে গানের শেষ দুটো শব্দ আজব কারখানা, আজকে এই দুজন অতিথিকে আমি পেয়েছি, আজকে যে আড্ডা দিব তিনজন মিলে, এই সম্পূর্ণ আয়োজনে এই আজব কারখানার সাথে একটা সম্পৃক্ততা আছে, সেটা নিয়ে গল্প করব। বাট তার আগে একটু আমি দুজনের কাছে জানতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে আমি যদি বলি যে আমাদের দেশের রকস্টার কারা, সেই জায়গায় নাম উঠে আসবে আজম খান, জেমস, আয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, এদের মতো শিল্পীদের। সো ওনাদের কনসার্ট দেখার অভিজ্ঞতা নিশ্চয়ই আছে দুজনের। ছোটবেলায় তাদের কনসার্ট দেখতে গিয়ে কোনো পাগলামি কি করা হয়েছে, সেই গল্পটা একটু শুনতে চাই। আমি আমার জায়গায় একটা মানে রকস্টার বলতে আমরা যা বুঝি, আসলে অনেকের নামই আপনি বললেন, কিন্তু আসলে জেমস ভাই আমাদের পুরো ইন্ডাস্ট্রির মধ্যে রকস্টার খেতাবটা আসলে জাস্টিফাই করেছেন, আর মানে একদম অন্যরকম ভাবে। আমার যেরকম তাকে আগে আমরা অনেক কনসার্টে পেয়েছিও, না কনসার্ট এখনো করছে না তা না, আগে থেকে হয়তো পরিমাণটা একটু কম, বয়স অন্য সবকিছু মিলিয়ে একটা ব্যাপার। কিন্তু আমার একটা কনসার্টের কথা যেরকম মনে পড়ছে, খুবই ইন্টারেস্টিং। আমি সারা পৃথিবীতে অনেক বড় বড় ব্যান্ড দেখার সুযোগ হয়েছে, বাট এই ধরনের এক্সপিরিয়েন্স আমার কোথাও হয়নি। তো জেমস ভাই কনসার্ট, আর্মি স্টেডিয়ামে কনসার্ট, আমরা গেলাম, অনেক লাইন টাইন ধরে ঢুকলাম। তো জেমস ভাই উঠলেন, এর আগে বিভিন্ন মাইলস এই বিভিন্ন ব্যান্ড বাজালো, শেষ করলো, নামলো। তো জেমস ভাই উঠে দুটো গিটারের টোকা দিয়ে বললেন, আজকে সারা জীবন তো গান গাইলাম তোদের জন্য, আজকে গলাটা একটু বসা। মানে এত আগ্রহ নিয়ে বসার পরে সে গান শোনাবে না, আজকে গলাটা বসা, তোরা গা, আমি একটু বাজাই। তো এইটা বলল, এবং মানুষ মানে সেই আমরা ধরুন 200 টাকাতে টিকিট কেটে ঢোকা, এবং পুরা এটা কিন্তু সোজা কথা না যে এতগুলো মানুষের সামনে বলতেছে। এবং এর পরবর্তী ঘটনা যেটা হলো, এটা দেখার মতন জিনিস। পৃথিবীর অন্য কোথাও হলে মানুষ চেয়ার টেবিল মানে গেট মেট ভেঙে একটা সিচুয়েশন করতো, আমাদের কি হইলো, সারা স্টেডিয়াম গান গাইলো এবং জেমস ভাই গিটারটা বাজাইলো। ওয়াও, এটা একটা দেখার মতন জিনিস। এটা আমার মনে হয় না পিঙ্ক ফ্লয়েড বা বিটলসের মতন বড় রকস্টার্স সারা পৃথিবীতেও এই আছে যে কনসার্টে গিয়ে বলতেছে, আমি তো সারা জীবন তোদের জন্য গান গাইলাম, আজকে তোরা গা, আমি একটু বাজাই। অ্যান্ড 1.5 ঘন্টা পুরো স্টেডিয়াম গান গাইলো, সে গিটারটা বাজালো, এবং ওই দিন তার গিটার বাজানোর ব্যাপার আলাদা। সে যে গাইতে পারতেছে না, সেটা তার বাজনার মাধ্যমে এক ধরনের টের পাওয়া গেল, এবং মানে সোলোস ওয়ার এক্সটেন্ডেড, অনেক বেশি মনোযোগ দিয়ে সে গিটার বাজালো, এবং অনেক সময় নিয়ে, মানে সেট ছিল 1 ঘন্টার, প্রায় 15-2 ঘন্টা বাজালো। সো তার ভিতর থেকেও যে এই অনেস্টি এবং কমিটমেন্টের জায়গাটা, যে আমি আজকে গান করতে পারতেছি না, কিন্তু পারফরমেন্স তো আমার দিতে হবে, সো এইটা আসলে একটা স্মরণীয় ঘটনা আমার। মানে এটাই আসলে রকস্টারের কাছ থেকে পাওয়ার কথা, তাই না? একজন রকস্টার বলে কথা। আমি যদি একটু দোয়েলের কাছে আসি, কি বলবে?
মানে এই যে কনসার্ট নিয়ে কোনো পাগলামের এক্সপেরিয়েন্স বা ভাইয়া যেমন সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করলো। কনসার্ট নিয়ে আমার রীতিমতো পাগলামির এক্সপিরিয়েন্সই আছে, কারণ আমি তো 90s কিড, সো আমাদের সময় কিন্তু কনসার্টের একটা মানে খুবই পদচারণা ছিল। মাঝে কিছুদিন আমরা দেখেছি যে নানান কারণে কনসার্ট ওরকমভাবে সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে না। তো 2020 এর পর থেকে, হ্যাঁ 20 পর থেকে তো আমি অনেক মানে 8-10টা কনসার্ট তো আমি দেখেছি, যেটা আমি মানে ক্লাস 10-এর আগে। তো হয় কি, মফস্বল শহরে যখন একটা কনসার্ট হয়, মাইকিং হয়, টিকিট বিক্রি টাউন হলগুলোতে, এটা কিন্তু একটা অন্য উন্মাদনা কাজ করে। তারপর পরের দিন কনসার্টে যাবো, তো বেশিরভাগ সময় হয় কি, হয় কনসার্ট প্রচণ্ড শীতকালে হয়, যেটা যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে, শীতকালে প্রচণ্ড শীত, আর সামারে হলে দেখা যায় যে প্রচণ্ড বৃষ্টি। আমার একদম স্পষ্ট মনে আছে যে আমি যেবার প্রথম আয়ুব বাচ্চুর বড় ভাইদের সুবাদে, তারপর পাড়ার বড় ভাইদের আপাদের সুবাদে, তখন তো ক্যাসেটের আমল, সব গানই তো মুখস্থ ছিল। আয়ুব বাচ্চু, জেমস, হাসান, তারপর যাদের শাফিন ভাই, মানে প্রত্যেকেরই গান মুখে মুখে মুখস্থ। তো এরকম একটা কনসার্ট দিয়ে দেখেছি, আমার মনে আছে যে রংপুর স্টেডিয়ামে প্রচুর পানি, মানে এমন পানি উঠছে যে ধরো শিল্পীদেরকেও তো কিভাবে মানে অন্যরকম ভাবে আনছে। তো এখন আমাকে তো ওই পানির মধ্যে তো আমি মানে আমার ইচ্ছা যে আমি সামনে থেকে গিয়ে কনসার্টটা দেখবো, যত কাছাকাছি ওদেরকে দিতে পারি। সেই সময় গেছে তিশমা মানে কোন সময়ের কথা বলছি বুঝছো তো, মিলা। তো আমার এখনো মনে আছে যখন আমি আর পানিতে ঠাও পাচ্ছি না, মানে আমাকে নামায় দিলে তো আমার গলার এই পর্যন্ত পানিটা, কিন্তু আমি সামনে তো অনেক পানি উঠে গেছে স্টেজ পর্যন্ত। আমার এলাকার ভাই ব্রাদাররা তখন আমাকে, যখন আছে না ওই গানটা ছিল জেমসের ঝাক্কা নাক্কা, ওই গানটার সময় আমার স্পষ্ট মনে আছে যে আমি ওনাদের কাঁধে, মানে কাঁধে এরকম চড়ে না বাচ্চাদেরকে, তো তখন তো আমি মানে 5-6-এ পড়ি, আমি এরকম কাঁধে, এবং একটা গান শোনার পর যখন ওনারা যখনই আমাকে নামায় দেওয়ার চেষ্টা করতেছে তখনই আমি কান্নাকাটি করে হুলস্থুল, তারপরে কাঁধ চেঞ্জ করে করে এক একজনের কাঁধে, মানে এক একজনের ঘাড়ে চেপে চেপে কনসার্ট দেখার এক্সপেরিয়েন্স, এটা দারুণ ছিল। আর কনসার্টে জেমসের একটা গান আমার খুব শোনার ইচ্ছে বা ভালো লাগে শুনতে, সেটা হচ্ছে পাগলা হাওয়া। হ্যাঁ আচ্ছা, তখনকার যুগে কিন্তু আরেকটা ঘটনা ঘটতো, হ্যাঁ, দোল যেমন একটু আগে বলছিল 90s কিডস, হ্যাঁ, তো এই গান দিয়ে কিন্তু গানের কথা লিখে লিখে প্রেমপত্র দেওয়া হতো। এরকম প্রেমপত্র পাওয়া হয়েছে কি দোলের? আর ভাইয়া কি দিয়েছে কাউকে? একটু শুনি না। আমি গানের মাধ্যমে প্রেমপত্র দেই নাই যেটা বলে মিথ্যা কথা হবে, কিন্তু মানুষের গান না, আমার তো নিজের আবার বদভ্যাস আছে লেখার, সো নিজে গান লিখে প্রচুর প্রেমপত্র দেওয়ার সুযোগ হয়েছে। বাহ, দারুণ। তো নারীরা পটেছে তো নিশ্চয়ই? সেটা তো না হলে একটু বিপদ না? একজন তো পটেছে, তাই তো? ওকে, দোলের এই এক্সপেরিয়েন্স তো আছে আমার নিশ্চয়ই? প্রেমপত্র রিসিভ করার এক্সপেরিয়েন্স খুবই কম, আমি খুবই প্রেমিক মানুষ। তো হ্যাঁ, আমার প্রেমপত্র লেখে বা গান নিয়ে করে দেওয়া হয়নি, কিন্তু প্রচুর ক্যাসেট উপহার দেয়া হয়েছে। হ্যাঁ, মানে আমি আগে থেকেই আসলে উপহার দিতেই বেশি আগ্রহী। ও আচ্ছা, তার মানে দোয়েল আরো মানে দোয়েল নিজে পটেনি, পটানোর জন্য কে ক্যাসেট উপহার দিত? মানে হয় না একটা সময় তো কেউ কাউকে পটাবে, এটাই স্বাভাবিক। এটা কেন বাড়াবো, মানে এটাই কেন রীতি হবে যে ছেলেরাই মেয়েদের কাছে? হ্যাঁ, মেয়েরাও তো পটাতে পারে। হ্যাঁ, ছেলেরা কেন শীষ বাজাবে, মেয়েরাও শীষ বাজাতে পারে। হ্যাঁ অবশ্যই। ওকে, যাই হোক, ভালোই লাগছে গল্প আড্ডা করতে। বাট যেটা বলছিলাম, ওই যে শুরুতে একটা গান শুনেছি দুজনের কাছ থেকে, গানের শেষ দুটো শব্দ আজব কারখানা, এবং এই আজব কারখানার কারণে আজকে আমরা তিনজন একসাথে আড্ডা দিতে বসেছি। মানে একটা বিষয়বস্তু তো লাগে গল্প করতে। তো আজব কারখানা নামের একটা ছবি মুক্তি পাবে 12 জুলাই। মানে এই ছবিটা নিয়ে কথা বলবো, এবং আমি তার আগে একটু জানতে চাই যে আজব কারখানা কেন এই সিনেমার নাম? আসলে আজব কারখানা এই ছবিটার নিয়ে যদি প্রেক্ষাপটটা নিয়ে যদি বলি, এই ছবিটা আসলে সঙ্গীত, বাংলাদেশের সঙ্গীত বিভিন্ন অঞ্চলে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এত সমৃদ্ধ আমরা আসলে আমাদের এই ফোক এবং মানে লোকগানের যে ভান্ডার আছে আমাদের। তো শাবনাম আপা এই পুরো ছবিটাতে একটা রকস্টারের গল্প তো বলেছেন, কিন্তু ইন দ্য প্রসেস বাংলাদেশের 100-র উপরে গানের ধরন আছে। তো যেটার মধ্যে একটা বিশাল মানে পার্ট জুড়ে আসলে আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল জায়গাটা বিরাজ করে, সেটা আমাদের দেহতত্ত্ব বলি, গুরুতত্ত্ব বলি, বিভিন্ন বাউলঙ্গের গানে। তো আজব শব্দটার অর্থ, আমার নিজেরও আসলে একটা ব্যান্ড, আমার প্রথম ব্যান্ডের নাম আজব ছিল, যেটাও আসলে এই জায়গা থেকে ডিরাইভড। আজব কারখানা বলতে একটা মিস্টিক ওয়ার্ল্ড, হ্যাঁ, যে এটা আসলে একটা চেনা দুনিয়া, কিন্তু ওর ভিতর কত অচেনা জায়গা আছে, এটা এক্সপ্লোর আমরা জানি এটার সম্বন্ধে, কিন্তু খুব বেশি বুঝি না। এইটার সম্বন্ধে অনেক তত্ত্ব আছে, কিন্তু ওইভাবে স্ক্রিপ্টেড লিটারেচার বা ওইভাবে টেক্সট বুকস নেই। এটা গুরুমুখী বিদ্যা, এইটা জেনারেশনের পর জেনারেশন পার হয়ে আসছে। তো
এবং এই ছবিটার মধ্যে আমি গল্পে খুব বেশি এক্সপ্লেন করতে পারবো না, কারণ তাহলে গল্পটা বলে দিতে হবে ছবির, কারণ আমি চাই যে আমরা যে কষ্টটা করেছি দর্শক হলে এসে আসলে দেখুক। বাট খুব জেনারেল লাইনে বললে এই গল্পটা ইজ অ্যাবাউট একটা রকস্টার এবং তার নিজের সংস্কৃতি, নিজের কালচার, নিজের গান বলতে রক গানও তার নিজের গান, কিন্তু সেটা তো আসলে শেখা বা অন্য কালচার থেকে নেয়া, কিন্তু তার মাটির সঙ্গে যেই সংযোগটা, সেই রিয়েলাইজেশনের জায়গাটাই একটা ক্রাইসিস হয়ে ওঠে তার জীবনে, যে তার সে যে সংযুক্ত হইতে পারছে বাউল গান বাংলা গানের সাথে। তো সেই সংযোগের গল্প, সেই পৃথিবীর গল্প যেখানে আসলে এই আধ্যাত্মিকতার বিরাজ করে এবং আধ্যাত্মিকতার গল্প আছে। তো সেই জায়গাটা নিয়েই আসলে আজব কারখানা আমি মনে করি বলা হচ্ছে। ওকে, বাংলাদেশের এই সিনেমা মানে আজব কারখানা, যেখানে অভিনয় করেছেন ওপার বাংলার পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও এই সিনেমায় আরেকজন অভিনেত্রী আছেন, মডেল ইমি আছেন এখানে, এবং এই সিনেমা দিয়েই তার সম্ভবত সিনেমায় যাত্রা শুরু। ওকে, এবং সিনেমায় আমরা দোয়েলকেও দেখতে পাবো। তো দর্শক দোয়েলকে কোন চরিত্রে কিভাবে দেখতে পাবে? দর্শক আমাকে দেখতে পারবে অ্যাজ এ প্রোগ্রাম প্রডিউসার, সাংবাদিক, হ্যাঁ সাংবাদিক হিসেবে দেখতে পারবে। তো এটা তো একদমই আমার জন্য নতুন চরিত্র, তো সেক্ষেত্রে অবশ্যই এটা নতুনভাবেও দেখতে পাওয়া যাবে আমাকে। এই তো আরো কিছু আমি আরেকটু বেশি শুনতে যাচ্ছি যে মানে এক্সক্লুসিভ কিছু, যে দর্শক দোয়েলকে একদম এরকম ভাবে দেখতে পাবে বা এমন কিছু কি? না, এমন কিছু বলতে কি, দেখেন ইতিমধ্যে তো দর্শক নানান রকম ভাবেই দেখছে, তো প্রতিটা চরিত্রই তো আসলে আমার জন্য খুবই জরুরি। এবং যখন আমি একটা একটা করে নতুন চরিত্র করি, যেহেতু আমার কাজের সংখ্যা অনেক কম, তো চরিত্রগুলো তো প্রত্যেকটা এক একটা থেকে এক একটা আলাদা হয়। তো এখানেও তো অবশ্যই নতুন, কারণ আমাকে এরকমভাবে এত স্পন্টেনিয়াস, এত বড় একটা রকস্টারের সাথে এত মুভমেন্ট, এবং আমরা তো জানি আসলে নর্মালি একটা আর্টিস্টকে মেনটেন করাই কিন্তু অনেক ডিফিকাল্ট। সাপোজ আপনি আজকে প্রোগ্রামটা প্রেজেন্ট করছেন, তো আপনার কিন্তু একটা মানে টেনশন থাকে সেটে আর্টিস্ট না আসা পর্যন্ত, তাই না? এটা কিন্তু একটা অন্যরকম টেনশন। এই টেনশনটা কিন্তু কাউকে বোঝানো যায় না। আমরা কিন্তু সবসময় দেখি যে প্রোগ্রামটা রেকর্ড হয়ে গেল, তারপরে প্রোগ্রামটা টিভিতে অন এয়ার হচ্ছে, এটা কিন্তু খুবই চাকচিক্যময় অ্যান্ড অল, কিন্তু এই যে পেছনের যে জার্নিটা, যে আসলেও এসে এই হট সিট দুটাতে ওই মানুষগুলোকে বসানো যাবে কিনা, এটা কিন্তু একমাত্র বুঝতে পারে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, একদম তার উপরে। তো তার উপর দিয়ে যে কি যায় সেটা তাহলে দোয়েল এবারে বুঝতে পেরেছে। এক্স্যাক্টলি, এটা আমার কাছে একদম খুবই নতুন। আজব কারখানায় কাজ করাতে মানে কোনো এক্সপেরিয়েন্স কি হচ্ছে? অনেক রকম আজব এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু মানে একটা শুটিংয়ে আসলে কি হয় যে 10-15 দিন একসাথে থাকতে গেলে তো, এবং যেহেতু শ্যুটটা আমরা বেশিরভাগ অংশই ময়মনসিংহ, নেত্রকোনার কেন্দুয়া, বিভিন্ন জায়গায় শেরপুরে, জামালপুরে শ্যুট করেছি, ঢাকাতেও কিছু অংশ, তো আমাদের তো দীর্ঘ সময় একসাথে মানে জার্নি করার একটা সময় পেয়েছি আমরা। তো সেখানে তো বিভিন্ন আজব রকম ঘটনা হয়েছে, যেমন সেদিন একটা জায়গায় বলছিলাম যে ঘটনাটা কীরকম, যে একটা লোকেশন থেকে আর একটা লোকেশনের ডিস্টেন্স অনেক বেশি। তো যেহেতু নেত্রকোনা অঞ্চলটায় ধরেন প্রত্যেক ঘরে ঘরেই মোটামুটি গানের শিল্পীরা কিন্তু থাকে, এবং স্বপ্ন মাপা চেষ্টা করেছে যেটা, যে মানে সব যেই পারফরমেন্সগুলো আছে সিনেমাটা দেখলে বোঝা যাবে যে 4-5টা রিয়েল পারফরমেন্স আছে। তো এটা তো কনসার্ট বলা যায় না, এটা যাত্রাপালার মতন, যে এক এক গানের ফর্মকে এক এক রকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো ওইখানে আমরা একদিন শুটিং করতে গেছি, তখন ওখানে আমরা দেখলাম যে এই শিল্পীকে নিয়ে শুটিং করছি, তাহলে ওই শিল্পী নাই কেন, এটা নিয়েও ধরেন একরকম গন্ডগোল। সো শুটিং করতে গেলে তো আসলে নানান রকম এক্সপিরিয়েন্স হয়, তো এভাবেই। আমি কোথাও শুনেছিলাম যে 4-5টা জনরার মানে একসাথে ব্লেন্ড করে গান করার এক্সপেরিয়েন্স আছে আপনার, ওইটা যদি একটু আসলে আমি আসলে মানে আমি ট্রেডিশনালি মানে দোতারা, খমক এগুলো বাজাই, ওইগুলোর সাথে গিটার, কিবোর্ড এইসব জিনিসপত্র বাজাই। সো আমার গান বাজার ধরনটাই এক ধরনের ফিউশন, যেটার কারণেই আমাকে আসলে নির্বাচন করা হয়েছে অ্যাজ আ মিউজিক প্রডিউসার ওর মিউজিক ডিরেক্টর ফর দিস ফিল্ম। এই ছবিটার মধ্যে যেভাবে পরমব্রত রাজীব মানে যে রকস্টার ক্যারেক্টারটা, যে ক্যারেক্টার প্লে করে, সে যেরকম ফুল রক গান করছে, একই সাথে গ্রামে একদমই ট্রেডিশনাল ফোক মিউজিক হচ্ছে, আবার শহরের কিছু সিনে কিছু সেমি ক্লাসিক্যাল জিনিসপত্র চলে আসছে, এগুলো আবার বিদেশি যন্ত্রের সাথে ফিউজ হয়েছে। তো 4-5টা ডিফারেন্ট জনরা দিয়ে আসলে পুরো ফিল্মের মিউজিকটা ট্রাভেল করে বিকজ অফ দ্য সিচুয়েশন। সো সেইটা একটা চ্যালেঞ্জের জায়গা ছিল, যে থাকে না আমরা একটা সেট, একটা ধরনের
লাইটিং এর মধ্যে পুরো জিনিসটা চলছে, এটা ম্যাচ করা খুব একটা কঠিন না। একইভাবে সঙ্গীত যখন একটা জনরা বা একটা স্টাইলের মধ্যে থাকে, পুরো ছবিতে এটা আসলে ফ্লো মেনটেন করা খুব একটা জটিল ব্যাপার না। কিন্তু যখন 4-5টা ধরনের সঙ্গীত একসাথে ইয়ে করে, তখন ফ্লোটা কিন্তু রাখাটা একটু কঠিন হয়। আমার সুযোগ হয়েছে হেলাল হাফিজ কবি, ওনার গান আসলে আমরা এই ফিল্মে ব্যবহার করেছি। সো আমি দুটো গান করেছি, একটা ওখান থেকে একটি গান করছি। কত হুলুস অনটন জন্ম, ভেতরে আমার কতটা কাঙাল, একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল, ওরে একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল। যে অসাধারণ একটা গান শুনছিলাম আপনার কাছ থেকে, সেজন্য আমি একটু আপনাকে থ্যাংক ইউ জানাতেই পারি। যাই হোক, দুজনের কাছ থেকে আমি একটু জানতে চাই যে সিনেমার শুটিং এর কাজ তো অনেক দিন আগে করা হয়েছে, তাই না? 2019 সালে বা 20 সাল, 19 সালে, হ্যাঁ, কোভিডের আগে। হ্যাঁ, তো এত বছর পরে এসে 2024-এ এসে সিনেমা রিলিজ দেওয়া হচ্ছে, এটা কেন? না, এটা তো একটা অনেক ছবি আমাদের দেশে শুটিং করার দীর্ঘ বিরতির পরে রিলিজ হয়, কিছু ছবি রিলিজ হয় না। এই বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যারা কাজ করি, এটার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। কিন্তু আমাদের এই ছবির ক্ষেত্রে একটু ব্যতিক্রম, নিজের ছবি দেখে বলছি না, কারণ 19-এর পরে তো আসলে আমরা 3 বছর স্টাকই হয়েছিলাম কোভিডের কারণে। তো এটা তো আমাদের বিরতির একটা অনেক বড় ইয়ে, কারণ শুধু সেই সময় ছবি রিলিজ দেওয়া যায়নি বিষয়টা এরকম না। আমরা প্রত্যেকেই জানি যে আসলে কি হবে, কখন কি হবে আমরা নিজেরাও জানি না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই বিরতিটা অনেক নর্মাল। আমি একটু যোগ করতে চাই, এই 2019 এর পরে কিন্তু ও যেটা বললো যে কোভিড, শুধু কোভিড না, ইউক্রেন রাশিয়া ওয়ার, তো সারা পৃথিবী কিন্তু এক ধরনের স্টলের মধ্যে 2-3 বছর আছে, ব্যবসায়িক মুভমেন্ট সব জায়গায় কম। এইটা বলার কারণ ওয়াই এই ওয়ার ইজ এফেক্টিং দিস ফিল্ম, বিকজ আমাদের বাংলাদেশের ছবি বিদেশের যুদ্ধের সাথে কি সম্পর্ক আছে? কারণ আমাদের ডিরেক্টর ছবিটা শুধু বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করে বানায়নি, আমাদের এই ছবিটা বিভিন্ন ফেস্টিভ্যালসে ঘুরেছে সারা পৃথিবীতে, এবং আমরা অ্যাওয়ার্ডসও পেয়েছি, প্রায় 8টার মতন অ্যাওয়ার্ড পেয়েছি, এবং আমিও মিউজিক ডিরেকশনের জন্য ফ্রান্সের থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছি এই ফিল্মের জন্য। সো এইটা একটা প্রিপ্ল্যান জায়গা ছিল সামিয়া আপা এবং শাবনাম আপার, যে ছবিটা যখন শেষ হয় এইটা দে উইল হ্যাভ আ ট্যুর উইথ দ্য ফিল্ম, সারা পৃথিবী ঘুরে একটা অবস্থান তৈরি বা একটা জায়গায় গেলে তারপরে এসে বাংলাদেশে এসে ফাইনালি লঞ্চ হবে। তো আমরা আসলে যেই প্ল্যানে ছিলাম ওর থেকে ব্যতিক্রম কিন্তু কিছু হচ্ছে না, ওই প্ল্যানেই ছিলাম আমরা, প্ল্যানিংটা এরকমই ছিল। সো ফেস্টিভ্যাল ঘুরে টুরে এসে এখন ফাইনালি বাংলাদেশে রিলিজ হচ্ছে। বাহ, দারুণ। এই সিনেমাটা তো অ্যাকচুয়ালি মানে রকস্টারের জীবনের গল্প নিয়ে, তাই না? সো আর এই সিনেমার গান নির্ভর সিনেমা, যেখানে আপনি কাজ করেছেন। সো এই ছবিতে গান নিয়ে যে কাজ করেছেন সেই এক্সপেরিয়েন্সটা একটু যদি শেয়ার করেন। প্রথমত একটা গান ভিত্তিক ছবির সঙ্গীত পরিচালনা করা অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার, কারণ এমনিতে সঙ্গীত আমাদের ছবিতে একটা সাপোর্টিং জিনিস হিসেবে থাকে, যে আসলে যা চলছে গল্পটাকে একটু এনহ্যান্স করানোর জন্য যদি কিছু বাজানো যায়, কিছু গান ঢোকানো যায়। এইখানে কিন্তু ঘটনাটা আলাদা, এখানে আসলে গানটা মূল গল্প, এইটার অ্যারাউন্ডে গল্পটা তৈরি হয়েছে। অফকোর্স ফিল্ম ইজ এ ফিল্ম, বাট পুরো গান, সাবজেক্টটা গান। সো এই জায়গায় গানের প্রাধান্যর জায়গাটা আসলে একটু অন্যরকম, একটু আলাদা, কারণ অনেক বেশি প্রি প্রোডাকশন, অনেক বেশি শ্রম। সেটার পরে এত ধরনের লোকজ গান, এগুলাকে ফিল্ডে গিয়ে একটা টিম রেকর্ড করে, সেগুলো স্টুডিওতে আনার পর স্টুডিওর সাউন্ডের সাথে ম্যাচ করা, এই ফ্লোগুলো ঠিক রাখা, এগুলো আসলে খুবই ডিফিকাল্ট একটা কাজ ছিল। এবং সবচেয়ে চ্যালেঞ্জিংয়ের জায়গা ছিল শুটিং শেষ হয় 2019, উইচ ইমপ্লাইজ আমাদের পোস্ট প্রোডাকশন হয়েছে কখন 2019-20। পোস্ট প্রোডাকশন যখন হয়েছে তখন আমার স্টুডিওতে একটা মিউজিশিয়ান আমি রাখতে পারিনি, কারণ বাড়ির তখন মানে যে সবকিছু লকডাউন, সব লকডাউন। সো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল আমার ডান হাত,
এবং আমার বাম হাত। জেনারেলি আমার আরো 5 জন লোক থাকে যারা পুরো কাজটা আপনাকে একাই একা করতে করতে হয়েছে। হয়েছে এবং পুরো কাজের শেষে আমি নিজে 10টা-12টা যন্ত্র বাজাই, মানে কপালে বেঁচে গেছি, যন্ত্র না বাজাইলে এগুলা করা সম্ভব হইতো না। এবং তারপরে হয়তো একদিন বা 2 দিন এসে আমি জালালকে একদিন, অনেককে একদিন, 2-3 জন মিউজিশিয়ান 1-2 দিন আমরা একটা অ্যাডহক স্টুডিও ভার্সা মিডিয়ার অফিসে লেপ তোষক লাগায় একটা অ্যাডহক স্টুডিও বানিয়ে 1-2 দিন কোনো মতে যেটা না করলেই না ওই ধরনের জিনিস করা। কিন্তু পুরো জিনিসটা আসলে প্রেশার অনেক ছিল, সময় পেয়েছি অনেক, 3 মাস 4 মাস ধরে করার সুযোগ পেয়েছি, কিন্তু কোনো রিসোর্সেস পাইনি। ওকে, গানের এক্সপেরিয়েন্স তো শুনলাম ভাইয়ার কাছে, তো আমি একটু দোয়েলের কাছ থেকে শুনতে চাই যে এই সিনেমার শুটিং এর গল্প, যেটা আসলে দর্শক সিনেমা হলে অন স্ক্রিনে দেখতে পাবে না, শুটিং এ ঘটে যাওয়া কিছু গল্প শুনতে চাই। শুটিংয়ে ঘটে যাওয়া গল্প, শুটিংয়ে তো ঘটে যাওয়া প্রতিনিয়ত নানান রকম গল্পই থাকে। তো আমাদের শুটিং সেটও তার ব্যতিক্রম একদমই না। তো গল্পের মধ্যে এক ছিল হচ্ছে, সবসময় আমি শবনম আপাকে ফেসই করতে চেতাম না। এটা হচ্ছে কি আমার একটা অন্যতম গল্প, কারণ আমার কাছে মনে হতো কি আমার ডিরেক্টর আমাকে দেখলেই কোনো কিছু একটা বলবে। এটা না আমার মধ্যে থাকে না যে, মানে এটা আমি নেগেটিভলি বলছি না, সেটাই হওয়ার কথা না, মানে অ্যাক্ট্রেসকে তো ডিরেক্টর তাই করার কথা। মানে এটাই ভয়ে একটা, এটা কি শুধু শবনম আপার ক্ষেত্রেই হয়েছে নাকি সব ডিরেক্টরকেই ভয় পায় দোয়েল? সব, আমি মোটামুটি আমি ভয় পাই না। আমি এখন পর্যন্ত যত ডিরেক্টরের সাথেই কাজ করেছি তারা আমাকে যথেষ্ট স্নেহ করেন এবং ভালোবাসেন, কিন্তু ভয় তো একটা থাকেই আসলে কাজে যাওয়ার আগ পর্যন্ত। আর দ্বিতীয় বিষয় থাকে কি যে আমার ডিরেক্টর যেই ক্যারেক্টারটা আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি সেটাতে সে এত অভিজ্ঞ। আচ্ছা আচ্ছা, তো সে এটাতে এত অভিজ্ঞ, তো তার কাছে কিন্তু মানে মানে কি বলবো যে মানে ইয়ের শেষ নাই, উদাহরণ দেওয়ার শেষ নাই। মানে প্র্যাকটিক্যালি স্পিকিং তুমি কিন্তু শবনম আপার পার্টটাই প্লে করছো। একদমই প্র্যাকটিক্যালি শবনম আপা শবনম আপা যেভাবে এরকম করে বলতে চাইছে, বা শবনম আপা তার জীবনে কোনো এক সময় এরকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছে, সেটাই সে আমার উপর এরকম করে চাপিয়ে দিয়েছে। হয় না একটা জিনিস লেখা, একজন ডিরেক্টরের, একটা আর্টিস্ট ওটা প্লে করবে, এটা একরকম, কিন্তু আমার ডিরেক্টর নিজেই তার ব্যক্তি জীবনে এটা করে আসছে, তাহলে তার অভিজ্ঞতা আরো অনেক বেশি। তো এরকম আর নানান রকম, তো ওই যে যেটা হয় যে আমরা শবনম আপাকে থ্যাঙ্কস জানানো উচিত এই কারণে যে ভাইয়া যেটা বলছিল যে আমাদের দেশের গানের সম্ভার অনেক সমৃদ্ধ, অনেক কিছু আমরা বইপত্রে পড়েছি বা হয়তো বা রেডিওতে শুনেছি, এখন আসলে অন্যান্য ওখানে শোনারও তাদের গান কোনো অপশন নেই। সেই সমস্ত শিল্পীগুলোকে যে কাছ থেকে দেখা, তাদের বাসায় যাওয়া, বসে থাকা, শুয়ে থাকা, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করা, হয়তো বা এটা আমার জীবনে আর কোনো সময় নাও ঘটতে পারে। একটা মানুষ কত লিমিটেশনসের মাঝেও হয় না নিজের যেটা করতে পছন্দ করে, ভালোবাসে, সেই চর্চাটা চালিয়ে যায়। এটা এই সিনেমাতে তো পরমব্রতর সাথেও প্রথমবার কাজ করা হয়েছে, তো সেই এক্সপেরিয়েন্সটা একটু শুনি না। দাদার সাথে এখন আর নার্ভাস বলবো না, কারণ সেদিন আমরা একটা শুয়ে গিয়েছিলাম, দাদা বলছে যে সবাই আমাকে নিয়ে এত নার্ভাস। আসলে নার্ভাসটা না, নিজেকে জুজু ডাকা হ্যাঁ বলেছে। আসলে নার্ভাসটা না, যেটা হয়েছে দেখেন 19 সালে যখন শুটিং করা হয়, আমার তো ক্যারিয়ার স্টার্ট হয় 14 একদম শেষের থেকে, ডিসেম্বর মাস থেকে। তো একাধারে যখন আমি আলফা, চন্দ্রপতির কথা, লালমোরগের জুটি করি, তো যেটা হয়েছে যে আমার সাথে এত দীর্ঘ সময় কাজ করতে হবে, আমি এত স্টার কোয়ার্টিস্ট আসলে পাইনি, এবং আমার তো আসলে অভিনয়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও নেই। আবার দ্বিতীয়ত আজব কারখানাও যখন আমি করতে গিয়েছি, তখনও কিন্তু শবনম আপা আমার কোনো ছবি রিলিজ হয়েছে এটা দেখে কিন্তু আমাকে সে কাস্ট করেনি। তো তখন নিজেরা যখন ভাইয়াও যতটুকু জানে, আমিও যদি ততটুকু জানি, ওটা কোনো না কোনোভাবে মার্চ করানো যায়। কিন্তু আমরা তো আসলে এটা জানি, আমরা পরমদা একজন স্টার, এপার বাংলা ওপার বাংলা, দু বাংলা মিলিয়ে যদি বলি, না সেটা বলিউডেও, হ্যাঁ বলিউডে ইভেন, হ্যাঁ তার কাহানি বা আরো অন্যান্য যা কিছু আছে, হ্যাঁ বুলবুল। তো যেটা হয় না যে ওনাকে এতবার দেখেছি, এবং সে তো একটু ক্রাশও বটেই, হ্যাঁ। তো সবকিছু মিলায় যখন তার সাথে কাজ করতে যাবো, আসলেও আমি পারবো কিনা, কারণ ক্যামেরার সামনে দেখেন আমি যতক্ষণ পর্যন্ত আমার কাজ দেখবো না, আমার কিন্তু একটা ভয় ভিতরে থেকেই গেছে যে আমাকে। একটু ওর কথা থেকে একটু টানতে চাই, ও যে বলতেছে মজা করে বললো ক্রাশও বটে, আমি কিন্তু স্ক্রিনের মধ্যে ওর চোখের মধ্যে সেই ক্রাশ দেখতে পারছি যখন মিউজিক করতেছে। এটা আমরাও দেখবো তাহলে। তো ওই জায়গা থেকে এরকম একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে হ্যাঁ। কিন্তু যাওয়া হয়েছে। এখন যেটা আমার কাছে মনে হয়, মানে যতটুকু আর্টিস্ট হবার চেষ্টা করছি, আমাদের মতন যারা কেবল কাজে আসছে বা বড় বড় কাজ করার প্ল্যান করছে বা নিজেকে প্রস্তুত করছে, ওনার মতন একজন শিল্পীর সাথে কাজ করতে পারা আসলে সৌভাগ্যের বিষয়, এবং অনেক কিছু শেখার আছে। বাহ, দারুণ। গৌরব ভাইয়ের কাছে যদি জানতে চাই যে আপনাকে খুব একটা মনে হয় সিনেমায় পাওয়া যায় না, এইটা আমার সেকেন্ড ফিল্ম, এর মধ্যে 4টা ফিল্মের কাজ করেছি। প্রথমটা বের হয়েছে মাইক,
FM শাহিনের ছবি, শিশুতোষ অনুদানের ছবি, এইটা অনুদানের ছবি, এইটা দ্বিতীয় বের হচ্ছে। এরপরে ওয়াহেদ তারেকের আলগা নোঙর পাইপলাইনে আছে। ওয়াহেদ তারেক এবং শমী কায়সার আপার প্রডিউস করা দিগন্ত ফুলের আগুন, সেটাও করছি। সো এখন চতুর্থ ফিল্মে আসছি। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে সিনেমার কাজে খুব একটা নেই আপনি, মানে এত কম কেন? এটা কি মানে আপনি কাজের অফার পাচ্ছেন না এমন, নাকি আপনার ব্যাটে বলে মিলছে না দেখে আপনি কাজ করছেন না বা সময় সুযোগ দিতে পারছেন না? কাজের অফার পাচ্ছি না এটা না, কাজের অফার ভালোই পাচ্ছি, সেটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু আমি একটু দেখে কাজ করতে পছন্দ করি। আসলে গল্প, ডিরেক্টর, অনেকগুলো আসলে পয়েন্টস আছে যেগুলো আসলে না মিললে আমি আসলে মানে টাকা পয়সাটা প্রথম কথা না, প্রথম কথা হচ্ছে আসলে গল্পটা কি, কে বানাচ্ছে, কিরকম বানাচ্ছে, কে কে আছে। সো এই জায়গাটা নিয়ে যদি আগ্রহ পাই তখন আসলে তখন ঝাঁপিয়ে পড়ি। আমি যেটা করি অনেক সিরিয়াসলি করি। সো আমি ওই হঠাৎ এটা একটু করলাম, ওটা একটু করলাম, ওইটা না করে মানে যেটা আসলে ম্যাচ করে সেগুলোতে করার চেষ্টা করছি। ওকে, আমি যদি একটু বলি যে মেইন স্ট্রিম আর্টিস্ট যারা আছেন তাদের মধ্যে একটা কথা শোনা যায় যে ফিল্মি পলিটিক্স একটা শব্দ শুনি। তো মানে আপনারা যারা কাজ করছেন মানে জীবনমুখী গল্প নির্ভর সিনেমায়, তাদের কি অবস্থা? এই জায়গাটায় কি কোনো পলিটিক্স আছে এই জনরাটাতে? না, কারণ আসলে কি এটা নিজে থেকে ওন করার একটা বিষয়, আর দ্বিতীয়ত হচ্ছে এটা বিশ্বাস করার একটা বিষয়। তো আমরা যারা কাজ করছি এটা ক্যামেরার সামনে বা ক্যামেরার পেছনে যাদেরকেই বলি না কেন, আমার কাছে মনে হয় যে আমরা আসলে একটা পরিবার। হ্যাঁ, আর পলিটিক্স এখন যারা যে সমস্ত, আমরা যদি বলি যে জীবনমুখী যে ছবিগুলো, এরা তো আসলে একটা ছবি করার পিছনে ভাইয়া যেটা বলছিলেন যে দীর্ঘ সময়ের তাদের কিন্তু একটা মানে জার্নি আছে। তো এইখানে পলিটিক্সটা থেকে আমার কাছে মনে হয় যে বেশি এই চরিত্র বা এই ধর মিউজিক হতে পারে, কস্টিউম হতে পারে, আর্ট হতে পারে, যে যত বেশি পারফেক্ট মনে হবে ডিরেক্টর বা পুরো টিমের কাছে, তাকেই আসলে নির্বাচন করা হয়। পলিটিক্সটা আসলে হয় না যে শোবিজে তো কিছু কথা থাকতে হয়, না হলে তো আসলে। দোয়েল কি কখনো পলিটিক্সের শিকার হয়েছে? না না, একদমই না। একটু আগে আপনি বলছিলেন যে পছন্দ মতো কাজ আসলে হলেই কাজটা করা হয়, তাই না? তো এই মুহূর্তে আমি আপনার পছন্দের একটা গান শুনতে চাই। লালন ফকিরই একটা আরেকটি গান করি, এই ছবিতে ব্যবহৃত। আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির কাছে আর সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। আজকে তো আমরা আজব কারখানার গল্পে আছি, যে আজব কারখানা সিনেমাটি মুক্তি পাচ্ছে 12 জুলাই প্রেক্ষাগৃহে। সো এই সিনেমাটা তো দর্শক হলে গিয়ে দেখবেই, এরপরে দোয়েলকে কিসে পাবে দর্শক? পরবর্তী কাজ, হ্যাঁ পরবর্তী কাজের সময় আমরা আবার আসবো চ্যানেল 24 স্টুডিওতে। কি কাজে একটু সেটা শুনি না। কাজ তো হচ্ছেই, তো আমি আর একটা ছবির শুটিং শেষ করলাম, আর একটা ছবির অলমোস্ট 30% শুটিং বাকি। তো ছবিতে দেখতে পারবে। আর আমি যেটা হয় যে আমার তো সকল প্ল্যাটফর্মেই পদচারণা, স্টেজ থেকে শুরু করে, কারণ আমি কিন্তু না ওটিটিতে অত বেশি মনে হয় নাই, মনে হয় আমার আর একটু রেডি হওয়ার দরকারও আছে। কিন্তু আমি তো এখনো ধারাবাহিকও করি, যে আমার একটা ধারাবাহিক খুব ভালো যাচ্ছে, মাস্টারফি জুনিয়র। সো সব কিছু মিলাই দেখতে পারবে। ওকে, কিছুটা কাজের আপডেট আমি একটু আগে শুনে ফেলেছি, বাট তারপরেও গৌরব ভাইয়ের কাছে জানতে চাই যে মানে দর্শক কি অপেক্ষায় আছে, কারণ সিনেমার কথা শুনেছি। আমি তো এমনিতে অনেক ধরনের প্রজেক্টস ইনভলভড। সো আই প্রডিউস লট অফ আর্টিস্টস, মানে আমি নিজে গান করি, বাট অন্য শিল্পী যারা গান করেন তাদের মিউজিক প্রোডাকশনের কাজ করি। ফিল্ম ছাড়া এই ওটিটিতে কাজ করছি। আমার একটা ব্যান্ড আছে কল দ্য LKG কোয়ার্টেট। সো ওই LKG বলতে লাবি কামাল গৌরব কোয়ার্টেট। সো আই এম দ্য ফ্রন্ট ম্যান অফ দ্যাট ব্যান্ড। সো এইটা যদিও পুরনো বন্ধুরা মিলে করছি, দি লাইন আপ ইজ নিউ। সো আমাদের ইউটিউব পেজ, ফেসবুক পেজ দ্য LKG কোয়ার্টেটে গেলে অনেক কিছু
পাওয়া যাবে এবং কি কি করছি সেগুলো জানা যাবে। আমার একটা পেজ আছে নাম স্টুডিও LKG, যেটা আমাদের প্রোডাকশন হাউস। সো আমরা যখনই আসলে বাইরের মানুষের কাজ করি, যাই করি, সব কিছু ওই পেজে আপলোডেড হয়। সো কেউ যদি স্টুডিও LKG টাইপ করে ফেসবুকে বা ইউটিউবে, ওখানেও আসলে আমাদের কাজের সম্বন্ধে জানতে পারবে। ওকে, আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। মানে দুজনকে অসংখ্য ধন্যবাদ, আর দুজনের আগামীর কাজের জন্য শুভকামনা, আজব কারখানার জন্যও শুভকামনা রইল। বাট তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজনের শেষটাও ভাইয়ার গানের সাথে করতে চাই। সঙ্গীতের মানুষ সাথে থাকলে এটা দর্শক ডিমান্ড করে। আচ্ছা, একটা মজার জিনিস করি। আমি একটু আগে একটা গান করলাম কবি হেলাল হাফিজের। তো ছবির আদলে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যে আমার একটা লিরিক থেকে দুটো গান করতে হয়। আচ্ছা, সো লিরিক একটা, কিন্তু কমপ্লিটলি সুর অ্যারেঞ্জমেন্ট কমপ্লিটলি আলাদা। তো যে গানটা করলাম সেটা একটা ফোক ভার্সন ছিল, একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল। এইটারই একটা আবার পপ রক ভার্সন বানিয়েছি। সো সেইটার দু লাইন যদি শোনাতে পারি। অসাধারণ, একটু শুনি তো। একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল, কত হুলস্থুল অনটনা জন্ম ভেতরে আমার। একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল, কত হুলস্থুল অনটনা জন্ম ভেতরে আমার। তুমি ডাক দিলে নষ্ট কষ্ট সব নিমিষেই ঝেড়ে মুছে, তুমি ডাক দিলে শব্দের অধিক দ্রুত গতিতে পৌঁছবো। একবার ডাক দিয়ে দেখো আমি কতটা কাঙাল, কত হুলস্থুল অনটনা জন্ম ভেতরে আমার।